আসসালামু আলাইকুম। আজকের সাদাকায়নে উপস্থিত সম্মানিত কোয়ান্টাম সদস্য এবং যারা কোয়ান্টামের শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আসলে সপ্তাহেরই একটা ছুটির দিনে সকালবেলা হয়তো আরো অনেক কিছু করার ছিল, অনেক আলস্যের সময় কাটানোর সুযোগও ছিল, সেটা অনেকেই নেন, দোষের কিছু নাই, কিন্তু সেটাকে বিসর্জন দিয়ে নিজেকে উন্নত করার জন্য, নিজের আমরা যেটাকে বলি যে আত্মনির্মাণের জন্য যে সময় বের করেছেন, এটার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আসলে আপনারা নিজেকে ভালোবাসেন এবং নিজেকে বিকশিত করে নিজের কল্যাণ এবং অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করার আন্তরিক উদ্যম আপনাদের আছে। আমাদের আজকের আলোচনার বিষয়টি খুব ইন্টারেস্টিং এবং আসলে এই যে ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো কিন্তু কেউ আমাদেরকে বলে না। আমরা পরিবারে বড় হই, আমরা স্কুলে যাই, আমরা হয়তো সোশ্যাল একটা গ্যাদারিং এর মধ্যে থাকি, কিন্তু আসলে কেউ আমাদের বলে না যে ছোট ছোট সাফল্য বা ছোট ছোট সুখের সিক্রেটটা কি। আমরা শুকরিয়া আদায় করি যে কোয়ান্টামের সাথে যখন থেকে পরিচয় হয়েছে, ব্যক্তিগত অভিজ্ঞতায় বলছি যে এরকম ছোট ছোট বিষয় যেগুলো ইগনোরড হয়ে যেত, কিন্তু যেগুলোর কারণে হয়তো প্রতিদিনের জীবনটাই হয়তো ভুল হচ্ছে, অশান্ত হচ্ছে, ব্যর্থ হচ্ছে, সেটা মানে বুঝতাম না, কিন্তু সেই বিষয়গুলো ধরিয়ে ধরিয়ে দিচ্ছে। তো এই যে বিরোধ এবং বিতর্ক যিনি এড়াতে পারেন, এই কথাটাই তো ইন্টারেস্টিং। মানে আমরা বিতর্ক এড়ানো, এটা নিয়ে কি কখনো ভাবি? আমরা ভাবি আচ্ছা একটা ভুল কথা বললো, অন্যায্য কথা বললো, এইটার প্রতিবাদ করতেই হবে, এটা মানে এসে যে ভুল, এটা করতেই হবে। কিন্তু আসলে সেটা কোনো সমাধান নয় এবং সেটা আসলে নিজের সুখটাকেই নষ্ট করে। এটাই আজকের আলোচনার বিষয়। এবং আমরা কোয়ান্টামে যেটাকে বলি যে আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনার বুদ্ধিটাকে আপনি প্রয়োগ করুন বিতর্ক জেতার জন্য না, বিতর্ক এড়াবার জন্য। মানে আমরা তো মনে করি যে বুদ্ধি ব্যয় করবো বিতর্ক জেতার জন্য, জেতা না, এড়ানোর জন্য। এবং এটা নিয়ে খুব মজার একটা গল্প আছে। মানে প্রশ্ন হতে পারে যে কেন, তো এটার একটা খুব গল্প আছে যে একবার এক জঙ্গলে এক গাধা ছিল। গাধা তার মতো সময় কাটাচ্ছে এবং পরিবেশটা খুব সুন্দর, সুন্দর গাছ, সবুজ ঘাস, নীল আকাশ, এর মধ্যে সে গাধার সময় কাটাচ্ছে এবং কাটাতে কাটাতে সে স্বগতোক্তি মানে নিজের মতো করে বলছে, আহ কি সুন্দর নীল ঘাস, নীল রঙের ঘাস। তো এটা শুনে সেখানে উপস্থিত ছিল বাঘ। সে খুব ক্ষিপ্ত হয়ে গেল যে কি ঘাস নীল, মাথা খারাপ নাকি, ঘাস তো নীল হতে পারে না। তো গাধা বলেই যাচ্ছে যে ঘাস নীল, ঘাস নীল, ঘাস নীল। এখন বাঘ তো রেগে যাচ্ছে, তার তো মানে কারণ এটা তো অন্যায্য ব্যাপার, ঘাস কিভাবে নীল হয়। এবং শেষ পর্যন্ত তারা গেল সেই বিচারক, সেই জঙ্গলের বিচারক সিংহের কাছে যে আসল রায়টা কি। তো গাধা তার কথা বলল, বাঘ তার কথা বললো যে দেখেন কি পরিমাণ অন্যায্য কথা, ঘাস নাকি নীল। তো সিংহ যে রায় দিলেন সেটা হচ্ছে যে বাঘকে শাস্তি দিলেন, 3 দিনের জন্য একটা শাস্তি দিলেন যে তুমি তুমি অপরাধ করছো, তুমি তুমি তোমার বিচার হবে। তো এটা শুনে বাঘ তো আরো হতাশ যে কি হলো, আমি একটা ন্যায্যতার জন্য তর্ক করছি আর আমাকে শাস্তি দিয়ে দিল। তখন সিংহ বললেন যে দেখো, সে ঘাসকে নীল বলছে, এটা তার ব্যাপার, তুমি যে তর্ক করছো এটাই তো তুমি অন্যায় করছো। তুমি তোমার মতো থাকো, এই মত তার কাছে, তোমার মত তোমার কাছে, এটা নিয়ে তুমি যে তর্ক করছো, তুমি যে অশান্তি সৃষ্টি করছো, এটার জন্যই তোমার এই শাস্তি, এই জন্যই তোমাকে এই 3 দিনের সাজা দেয়া হলো। তো বিষয়টা কিন্তু তাই, আমরা কিন্তু তর্ক করে আসলে আমাদের নিজেদের শান্তিটাই নষ্ট করি। এবং এটা যে শুধু মানে কি বলবো, মানে এটা যে শুধু একটা প্রবাদ বাক্য বা এমনি একটা কমন সেন্টেন্স তা কিন্তু না, এটা নিয়ে রীতিমতো গবেষণা হয়েছে। ডক্টর জন গ্যাটম্যান বলে একজন সম্পর্ক বিশেষজ্ঞ আছেন,
পাশ্চাত্যে আবার যেটা হয় যে সবকিছুরই সেখানে বিশেষজ্ঞ থাকে। তো সেই জন গ্যাটম্যান তার গবেষণা থেকে দেখেছেন যে এই যে দাম্পত্য সম্পর্ক, মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কে যে ঝামেলাগুলো হয়, এর 60% কারণ হচ্ছে দৃষ্টিভঙ্গিগত। মানে ওই যে সবুজ ঘাস নাকি নীল ঘাস, এই সমস্যা। আমি শুনেছি যে সেখানে বিছানার রং হলুদ হবে নাকি গোলাপি হবে, এটা নিয়েই নাকি সেখানে ডিভোর্স হয়ে যায়। এটা আজকে থেকে 10 বছর আগের কথা। এখন আমাদের দেশের বাস্তবতাও এর চেয়ে বোধহয় খুব আলাদা কিছু না। এর মধ্যেও না 3-4 বছর আগে শুনছিলাম যে ঢাকা শহরে প্রতিদিন 39টা ডিভোর্স হয়। তো এই বিছানার রং সবুজ মানে গোলাপি হবে না হলুদ হবে, এটা নিয়ে তর্ক না হলে তো এত ডিভোর্স হওয়ার কোনো কারণ নাই। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে দৃষ্টিভঙ্গিগত কারণে যে ঝামেলা হয়, তার মানে কি? এটা অ্যাবসলিউটলি বিতর্কের ব্যাপার। আমি এটাকে একভাবে দেখছি, আপনি এটাকে আরেকভাবে দেখছেন, এই শুরু হয়ে গেল তর্ক এবং এ থেকে ঝামেলা। এবং আসলে এটা যে ক্ষতিকারক, এটাও কিন্তু শুধু এখন আর কমন সেন্টেন্সের কথা না, এটা হচ্ছে একটা রীতিমতো গবেষণালব্ধ বিষয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু পার্সোনালিটি থাকে, দেখবেন যে বিতর্ক পার্সোনালিটি, মানে তার পার্সোনালিটিটাই হচ্ছে যে এইখানে সে একটা নোক্তা দিবে, একটা কিছু বলবে। তো দেখা গেছে এই ধরনের পার্সোনালিটি যাদের, তারা তাদের মানসিক চাপ মানে স্ট্রেস, অনিদ্রা মানে ইনসমনিয়া এবং হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। কারণ ওই যে সারাক্ষণ তো সে একটা হাইপারে আছে, সে তো নামছে না, হাইপার মানে হয়তো বাজারে দোকানদারের সাথে আরেক কাস্টমারের একটা বাহাস হয়েছে, সেটাও তার জন্য একটা অশান্তির কারণ, কারণ সেটা নিয়ে সে ক্রিটিক্যাল, সেটা নিয়ে সে ভাবছে। আর এখন তো আমাদের জীবনে আরেকটা অনুষঙ্গ হিসেবে যেটা যুক্ত হয়েছে সেটা হলো অনলাইন বিতর্ক। এবং এটা কিন্তু আপনারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি, এটা কিন্তু ভিউ বানানোর একটা কৌশল। আপনি দেখবেন যে টক শোতে, আমি প্রথমে বুঝতাম না, পরে যখন এগুলো নিয়ে, যেহেতু আপনারা জানেন যে আমার কাজের একটা বড় অংশই হচ্ছে এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ, তো পরে যখন বুঝলাম যে এটা আসলে ক্লিক বেইট বাড়ানোর জন্য, যে ইচ্ছে করে ঝগড়াটা লাগবে, ইচ্ছে করে বিতর্কটা লাগবে। আবার যারা মানে মনোলগ করে, মানে একা একা যারা ইউটিউবের সামনে কথা বলে, তারা কোনো একটা কিছু নিয়ে যে কোনো যা কিছু চলছে একটা নোক্তাওয়ালা একটা আলোচনা করবে। কেন? কারণ ওটা ভিউ বাড়াতে সহায়ক। কিন্তু এটা তিনি তো করছেন তার লাভের জন্য, তার ইউটিউবের গ্রোথ বাড়ানোর জন্য, তার ইনকামের জন্য। কিন্তু এটা আমরা যারা দর্শক হিসেবে বা শ্রোতা হিসেবে দেখছি বা শুনছি, আমরা কিন্তু আমাদের ভেতরটা কিন্তু কি হয়ে যাচ্ছে, মানে স্ট্রেসড হয়ে যাচ্ছে। কারণ স্ট্রেস কেন? স্ট্রেস মানে যখনই একটা স্ট্যাবিলিটির মধ্যে কিছু একটা হয়, সেটাই কিন্তু স্ট্রেস। আপনি অনেক দিন ধরে জানছেন একটা জিনিস সত্য, একটা জিনিস ভালো, তাই না? হঠাৎ করে যখন সেটা নিয়ে একটা ভিন্ন কিছু শোনেন, আপনি কিন্তু স্বীকার করেন আর না করেন, ভেতরে ভেতরে কিন্তু আপনি ঠিকই স্ট্রেসড হয়ে যাবেন। এবং এটাই হচ্ছে সমস্যা। আর যেটা হয়, সবসময় যেটা হয়, বিতর্ক আসলে মূল লক্ষ্যটা থেকে দূরে সরিয়ে দেয়। এটা আমরা সবসময় দেখছি সমাজ জীবনে, জাতি জীবনে, ব্যক্তি জীবনে। মানে আপনি বিতর্ক করলেন তো আসলে লক্ষ্য থেকে সরে গেলেন। এবং এটা নিয়ে তো খুব বিখ্যাত প্রবাদই আছে যে কুকুর দিনে দিনে দিল্লি চলে যেতে পারে, মানে তার যে পেস, গতি, সেটা দিয়ে পারে, কিন্তু যায় না কেন, যেতে পারে না কেন? কারণ বিতর্ক, অর্থাৎ তর্ক। মানে কুকুরের একটা স্বভাব হচ্ছে যে যখনই সে তার মহল্লা ছেড়ে ডিফারেন্ট মহল্লায় যায়, নতুন কুকুর দলের সাথে তার ঝগড়া বেঁধে যায়, ঘেউ ঘেউ হইচই। এবং সে আসলে পারে না, কারণ সে মানে তর্ক বা এই যে ঝগড়ায় জড়িয়ে যাওয়া তাকে আসলে তার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। তো কেন আমরা বিতর্কে জড়াই, এটা তো বললামই যে আসলে মূল ব্যাপারটাই হয় যে একটা ইগোটিস্টিক ব্যাপার, দৃষ্টিভঙ্গির পার্থক্য, কিন্তু সেটা ইগোটিস্টিক ব্যাপার। অনেক সময় ন্যায্যতার কারণেও মানে হয়, যেটা ওই যে আমরা সিংহের ক্ষেত্রে বললাম, বাঘের ক্ষেত্রে বললাম, গাধার ক্ষেত্রে বললাম। কিন্তু মোস্টলি এটার কারণটা হচ্ছে আসলে আমরা নিজেকে শক্তিমান প্রমাণ করতে চাই। তো
আসলে আমরা যদি দেখি সফল মানুষরা কিন্তু সবসময় বিতর্ককে এড়িয়ে চলতেন। আপনারা বলবেন যে এটা কি সম্ভব? আর সম্ভব। অনেক মানে আমরা যদি সফল মানুষদের জীবনীকে আরো গভীরভাবে দেখি, প্রায় প্রত্যেক সফল মানুষের আমরা জীবনে দেখব যে এই বিতর্ক এড়ানোর জন্য তারা কোনো না কোনো টেকনিক তারা প্রয়োগ করেছেন। তো জর্জ বার্নার্ড শ খুব বিখ্যাত নাট্যকার এবং খুব হিউমারাস মানুষ ছিলেন। অনেক তাকে নিয়ে প্রচুর মজার মজার গল্প আছে। তো একটা হলো এরকম যে তার একটা নাটক, খুব বিখ্যাত নাটক, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তো এই নাটকটা মঞ্চস্থ হচ্ছে একটা থিয়েটারে এবং মঞ্চস্থ হওয়ার পরে সবাই একেবারে প্রশংসায় ফেটে পড়ছে, দর্শকরা হাততালি দিয়ে একেবারে মানে হল কাঁপিয়ে দিচ্ছে। তো সব হাততালি থামার পরে মানে দর্শকদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলল যে মিস্টার শ, আমি মনে করি আপনার এই নাটকটা একটা গার্বেজ হয়েছে, একটা আবর্জনা হয়েছে, একটা কিছুই হয় নাই। এখন দর্শক একেবারে পুরা পিন পতন স্তব্ধতা, এইরকম প্রশংসার পরে একজন এরকম একটা মন্তব্য করলে এটা কেমন হয়? তো জর্জ বার্নার্ড শ যেহেতু উনি খুব উইটি মানুষ ছিলেন, খুব দ্রুত পরিস্থিতি সামনে নিয়ে তিনি বললেন যে জি হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আসলে এই হলে আপনি আর আমরা দুজনই একমত, কিন্তু মুশকিল হচ্ছে বাকি যারা আছে তারা কেউ এটার সাথে একমত না। তো সব আবার তখন আবার হই হই করে, মানে ব্যাপারটা হয়েছে যে আমার এই নাটকটা যে একটা গার্বেজ হয়েছে এই ব্যাপারে আমি একমত, আপনিও একমত, আপনার সাথে আমি একমত, কিন্তু এই হলের কেউ আর এটার সাথে একমত না, যে কারণে তারা হাততালি দিচ্ছে। এখন এনারও কিছু বলার নাই, আবার দর্শক যারা শুনছে তারাও বুঝলো যে পরিস্থিতিটাকে তিনি খুব সুন্দরভাবে সামলে নিয়েছেন। তো আসলে যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই যদি কি করা যায়, মাথা ঠান্ডা রাখা যায়, তাহলে সেই বিতর্কটাকে মানে এড়ানোর জন্য বুদ্ধিটাকে প্রয়োগ করা যায়। তো এই জন্যই আসলে আমাদের করণীয় হচ্ছে মানে খুব সুন্দরভাবে এখানে বলা হয়েছে যে সচেতন থাকা। মানে আসলে খেয়াল রাখতে হবে, কারণ অপরপক্ষ যারা একটু ক্রিটিক্যাল আছে সে কিন্তু চাবে যে আপনি তার বলে কোট, মানে তার কোটে বল পৌঁছে দেন, মানে তার ফাঁদে পা দেন। তো সচেতন থাকা যে এই কোনো বিতর্ক করতে চাচ্ছেন, সে কি আসলে জানতে চাচ্ছে? কোয়ান্টামে আমরা যারা আছে, এটা আমাদের এই এক্সপেরিয়েন্সটা বোধহয় আমাদের সবারই হয়, তাই না? যে কোয়ান্টাম নিয়ে সে কি বিতর্ক করতে চাচ্ছে নাকি আসলে সে জানতে চাচ্ছে, এটা কিন্তু সবসময় বুঝতে হবে। এবং যখনই বুঝবেন বিতর্ক করতে যাচ্ছে, আপনি একদম চুপ হয়ে যাবেন, আপনার স্ট্র্যাটেজি তখন ডিফারেন্ট। আর এটার জন্যই যেটা হচ্ছে যে যেটা হয় যে চুপ থাকবেন এবং অপরপক্ষ ঠিক আছে ভাই আপনি বলেছেন এটা আপনার মত, ইনশাল্লাহ আপনি আরো জানেন, আরো বোঝেন, তারপরে আপনি বুঝবেন আমার আসলে বলা, কারণ আপনি আসলে যতই বলেন আপনি তাকে কনভিন্স করতে পারবেন না। আর 2 নম্বর হচ্ছে আত্মনিমগ্ন হওয়া, মানে যেটা আসলে আমাদের রেগুলার প্র্যাকটিস। কারণ এই কথাটা আমি ইদানিং খুব ফিল করি এবং আমার পরিচিতদের সবসময় বলছি যে আসলে যারা আমরা মেডিটেশন করি, নিয়মিত করতে হবে অবশ্য, তাদের আসলে কি অনেক কিছু সচেতনভাবে করারই প্রয়োজন নেই। মানে সচেতনভাবে করার প্রয়োজন নেই মানে আপনি আচ্ছা এখন আমি চুপ থাকবো, এখন আমি রাগ করব না, এখন আমি উত্তেজিত হব না, এই সচেতন চেষ্টাটার প্রয়োজনই নেই। আপনি মেডিটেশন করার বাই প্রোডাক্টই হচ্ছে আপনি শান্ত, আপনি বুঝতে পারছেন কখন আপনাকে বিতর্কে ফেলার চেষ্টা করা হচ্ছে, আপনি বুঝতে পারছেন আপনার এই কাজটা এখন করা উচিত না, উচিত অথবা উচিত। অর্থাৎ এই জিনিসগুলো বাই প্রোডাক্ট অফ প্র্যাকটিসিং মেডিটেশন রেগুলারলি। তো আমরা যারা মেডিটেশন শিখেছি আমরা খুবই ভাগ্যবান যে এই একটা মানে সবকিছুর একটা অটোমেটিক একটা ইমিউনিটি আলহামদুলিল্লাহ আমরা দিনের পর দিন আয়ত্ত করার সুযোগটা পাচ্ছি। আর যারা এখনো সেই চর্চা করার সুযোগটা আমাদের হয়নি, তারা সুযোগটা নিতে পারেন। আমাদের প্রত্যেক মাসেই এই মেডিটেশনের কোর্সটি হয়, 4 দিনের কোর্স, চমৎকার কোর্স। যারা করেছেন তারা আসলে বুঝবেন যে এই কোর্সের মানে কি চমৎকার আসলে ভালো লাভটা হয়। আর তাছাড়া যতদিন আপনি কোর্সটা না করতে পারছেন, এই সাদাকান প্রোগ্রামটা কিন্তু দারুণ একটা মানে আয়োজন। অ্যাটলিস্ট মানে আপনি বিষয়টাতে ওরিয়েন্ট হওয়ার জন্য আসলে এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তো যারা সাদাকানে নিয়মিত আসবেন কিনা ভাবছেন, তাদের জন্য আমি বলবো যে ইটস আ মাস্ট ডু।
যে আপনারা নিয়মিত সাদাকায়নে আসবেন, আর যারা মানে আপনাদের পরিচিত যারা আছে তাদের কাছেও এই মেসেজটা পৌঁছে দিতে পারেন। এতক্ষণ এত মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।